বিশ্বকাপে রিয়াদের অভিজ্ঞতার মূল্য নিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক স্বনামধন্য এক্সপার্টরা। এক ম্যাচ ড্রপ করাতেই ওয়াসিম জাফর সহ বিশ্বখ্যাত সব ধারাভাষ্যকাররা ধুয়ে দিয়েছেন হাতুরুস সাকিবকে। যারা ভেবে তামিমকে ওয়ার্ল্ড কাপে না নেওয়াটা ভালো ভেবেছিলেন, তারাও তামিমকে মিস করছেন। মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে এমন একজন প্রাণী, শান্তশিষ্ট প্রাণী। যে আমি যে বলছিলাম তো হচ্ছে বাংলাদেশে হারার কারণ একমাত্র মনে সাকিবের ক্যাপ্টেন্সি, এটা ছাড়া কিছু না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব হাতুড়িকে নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের টিমের এমন পরিস্থিতিকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। আর সেই আলোচনা এবং সমালোচনার জন্ম দেওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে সাকিব এবং হাতুড়ি সিং যেভাবে চালিয়ে নিচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। দর্শক বন্ধুরা, এবার বিশ্বজুড়ে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুখ খুলেছেন বেশ কিছু বিশ্লেষকরা এবং সেই সাথে বাংলাদেশের দর্শকরা এবার সাকিবকে ব্যাপকভাবে দোষারোপ করে যাচ্ছে এবং তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে এজন্য এক ইতিহাস সৃষ্টি করেছে সাকিব এবং হাতুড়ি সিংও। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই এবার বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে বিদেশিরা এবং কি বলে যাচ্ছে এবং বাংলাদেশের দর্শকরা কি বলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। শুরুতে অনেকে বলেছিল মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুটা স্রেফ খেলা যোগের তৈরি করা হাইপ। তবে সময় যত এগোলো পরিস্থিতি গেল তত পাল্টে। বিশ্বকাপে রিয়াদের অভিজ্ঞতার মূল্য নিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক স্বনামধন্য এক্সপার্টরা। এক ম্যাচ ড্রপ করাতেই ওয়াসিম জাফর সহ বিশ্বখ্যাত সব ধারাভাষ্যকাররা ধুয়ে দিয়েছেন হাতুরুস সাকিবকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রিয়াদ যে মহামূল্যবান ইনিংসটা খেলেন, সেটা শুধু একটা ইনিংসই নয়, কেবল যেন এমন একটা বার্তা, অভিজ্ঞতার মূল্য অমূল্য, অভিজ্ঞতাকে সম্মান করুন প্লিজ। নিউজিল্যান্ড ম্যাচে ব্রিলিয়ান্ট রিয়াদের বিস্তারিত মাহাদি হাসানের কাছে। তিনি সাইলেন্ট কিলার, আর দর্শনের মতো তাকে নিয়ে অত শোরগোল নেই। তবে তিনি বাংলাদেশের ক্রাইসিস ম্যান। তারুণ্যে যেমন ছিলেন, এই ৩৭ও ঠিক তেমন। বিশ্বকাপে নিউজিল্যান্ড পরীক্ষায় দল যখন ধুঁকছিল, ২০০ যখন পেরোতে না পারার শঙ্কা, তখনই ত্রাতার ভূমিকায় সবসময়ের মতো ৪৯ বলে ৪১ রান, যাতে ৪ দুটা আর ৬ দুটা। তার সেই মহামূল্যবান ইনিংসের বদলতেই বাংলাদেশ পেল একটা চ্যালেঞ্জিং টোটাল। রিয়াদকে ড্রপ করা যে চরম ভুল সিদ্ধান্ত ছিল, সেটাই যেন প্রমাণ করে গেলেন। মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার সব সময় ইউটিলিটি, তার বদলে কে আসলো, কেমন খেললো সেটা গুরুত্বপূর্ণ নয়। রিয়াদের অভিজ্ঞতা বিশ্বকাপে না ব্যবহার করাটাই সম্ভবত বাংলাদেশের বড় ক্ষতি। কোচিং স্টাফে বর্তমানে যুক্ত থাকা শ্রীরাম একসময় বলেছিলেন, রিয়াদ বাংলাদেশের ধোনি। ধোনিকে যেমন ড্রপ করা যায় না, বাংলাদেশের বাস্তবতায় রিয়াদকেও যায় না। চিপকে সেই বার্তাটাই যেন দিল মাহমুদুল্লাহর ৪১। মাহাদি হাসান, ৭১। আফগানিস্তান আর নেদারল্যান্ডের সাথে জেতার জন্যই এসেছে, আর কারোর সাথে জেতার জন্য আসে নাই। ওই যে আমি যে বলছিলাম তো হচ্ছে বাংলাদেশে হারার কারণ একমাত্র মনে সাকিবের ক্যাপ্টেন্সি, এটা ছাড়া কিছুই না। বিকজ আমাদের ব্যাটিংয়ের যে অবস্থা, এটা আসলে হয়ে আসছিল, এটা হওয়ার কথাই ছিল। কারণ আমাদের টপ অর্ডার ব্লান্ডার করতেছিল, কারণ আমাদের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তামিম ইকবাল নেই। সো ওইখানে যে ব্লান্ডারটা হচ্ছে, এটা হওয়ার কথাই ছিল। সো এই যে রানটা আসলে আমাদের চেস করার জন্য আমাদের বোলিং লাইন আপটা বোলিংটা বেশি আসলে জোর দেওয়া দরকার ছিল। তো আমাদের কাছে রিসোর্সও আছে, অ্যাজ অল উই নো যে আমাদের পেস অ্যাটাক ওয়ান অফ দ্য বেস্ট পেস অ্যাটাক। বাট আপনি যদি সেই রিসোর্সটাকে প্রপারলি ইউজ না করতে পারেন, তাহলে এটা হবেই। আর হচ্ছে যে তো সেইখানেই আমার কাছে মনে হয়েছে প্রপার বোলিং রোটেশনগুলো হয় নাই, অ্যাটাকিং বোলিংটা হয় নাই আসলে। মানে যেমন কিছু ডিসিশন নেওয়া যেতে পারতো, কিছু ডিফারেন্ট জিনিস ট্রাই করা যেতে পারতো, যেগুলো খুবই গদবাঁধা বোলিং রোটেশন মনে হয়েছে আমার কাছে। একটা না ৫ ওভার ৪ ওভারে করে স্পেল করতেছে পেসার, ৫-৬ ওভার করে স্পেল করতেছে পেসাররা, যেটা আমার কাছে একদমই কনভিনিয়েন্ট মনে হয় না। যেমনটা আমরা সাউথ আফ্রিকাতে দেখছিলাম, ২-৩ ওভার করে একটা পেসার দিয়ে করা, আফগানিস্তান ম্যাচেও দেখছিলাম। বাট লাস্ট ২ ম্যাচে কী হলো জানি না। এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে একটা টার্নিং পয়েন্ট ছিল। আর আরেকটা ব্যাপার আমি একটু বলবো, সেটা হচ্ছে হৃদয়ের ব্যাটিং পজিশনটা। আসলে হৃদয়, আমরা সবাই জানি হৃদয় যে ভালো টাইমটা কাটাইছে, ওটা ছিল সবসময় ৫ নাম্বার ব্যাটিং পজিশন। এখন একটা প্লেয়ারকে কনসিস্টেন্টলি আপনি আসলে এভাবে সাফল করায় খেলায় আপনি আসলে তার কাছ থেকে তো রেজাল্ট পাচ্ছেন না, সেটা করার তো কোনো মানে নেই। যেমনটা করে আফিফের কেরিয়ারটা গেছে, একটা টপ অর্ডারের ব্যাটসম্যানের, মিডল অর্ডারের ভালো ব্যাটসম্যানকে আপনি ফিনিশার রোল প্লে করানো ট্রাই করছেন, যেমনভাবে মোসাদ্দেকের কেরিয়ারটা গেছে, ঠিক তেমনভাবে হৃদয়ের কেরিয়ারটাও যাবে। কারণ সেই জিনিসটাই হচ্ছে। আর আমরা মানুষের মনে মিরাজকে অনেক বেশি ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছি। আমরা মিরাজকে বেশি ফর গ্রান্টেড নিচ্ছি। আপনি মিরাজকে দিয়ে গ্যাম্বল করেন,
বাট আপনি যদি এটাকে ধরেই ফেলেন যে মিরাজ প্রত্যেক দিন আপনার জন্য পারফর্ম করবে, ইটস রং ডিসিশন। আমি জানি না এটা কেন করতেছে সাকিব আল হাসান, এই সমস্যা থাকে না। ম্যাচটা আসলে আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু বাংলাদেশের এত খারাপ ব্যাটিং লাইন আপ, ওপেনিং যেভাবে শুরু করছে, আমাদের ওপেনিংয়ের দিকে বেশি নজর দেওয়া উচিত। বাংলাদেশ নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ ভালোবাসার কেন্দ্রবিন্দু বাংলাদেশ, এই নিয়ে আমি কখনো বাজে মন্তব্য করতে পারবো না। তারপরেও কি ফিল্ডিং, ফিনিশিং এবং ওপেনিং, এদিকে বাংলাদেশের একটু ভালোভাবে নজর দেওয়া উচিত। এভাবে আমরা অনেক এনজয় করেছি, কিন্তু এত দূর থেকে এখানে এসেছি একটু এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ওরা আমাদের ফুলফিল করতে পারেনি। আমি মনে করি বাংলাদেশ আসলে ব্যাটিংয়ে যে রানটা করছে এটা কম ছিল, এবং আমাদের শুরুর দিকে উইকেটগুলো পড়ে গেছে। আমি মনে করি ব্যাটিং না, আমি বোলিং অলমোস্ট আমাদের ঠিকঠাকই মনে হয়েছে। সো ব্যাটিংটা আমাদের আরও ভালো করা উচিত ছিল। অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, এটা আমরা আশা করি নাই। আজকে ভেবেছি যে খুব টাইট একটা খেলা হবে, যে জিতুক না জিতুক খুব প্রতিযোগিতামূলক খেলা হবে, কম্পিটিশন থাকবে, কিছুই ছিল না। আর সাকিবের আউটটাও আমাদের ভালো হয় লাগে নাই, আর একটু পরে আউট হলে ভালো হতো। আর ওপেনিং এর কথা কি বলবো, তামিমকে আমরা খুব মিস করতেছি, যে আজকের এই ধরনের একটা মানে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এখানে এক্সপিরিয়েন্স খেলোয়াড় দরকার। যেমন আজকে মাহমুদুল্লাহ রিয়াদ একটা এক্সপিরিয়েন্সড খেলোয়াড়, ও কিন্তু ভালো ফিডব্যাক দিয়েছে, এটা কিন্তু নতুন খেলোয়াড় আজকে দিতে পারে নাই। তো সেক্ষেত্রে তামিম থাকলে অবশ্যই আমাদের আরো 20 রান বেশি হতো, তো তখন একটা ভালো স্কোর হতো। মনে হচ্ছে শুধু আজ এবার ওরা হচ্ছে আফগানিস্তান আর নেদারল্যান্ডের সাথে জেতার জন্যই এসেছে, আর কারোর সাথে জেতার জন্য আসে নাই। আজকে মনে হচ্ছে আফগানিস্তানের সাথে খেলা দেখে মনে হচ্ছে যে না, আশা আছে, কিন্তু মনে হচ্ছে না। এটা তো সবসময় আমাদের দেশ সবসময় মানে এই শুরুর দিকেই মানে এই ল্যাকিংসটা থাকে, 100 রানের আগে 4 উইকেট চলে যায়। তো এটার প্রবলেমটা আসলে মানে এই যে ব্যাটিং অর্ডার লাইকেজ হচ্ছে আপনার এই তানজিদ তামিম, আমাদের তামিম ইকবালকে বাদ দিয়ে দেওয়া। তামিম ইকবাল যদি থাকতো তাহলে আশা করতাম এই মানে এরকম অবস্থাটা হতো না, মানে নিউজিল্যান্ড একটা চাপে থাকতো এক প্রকার। নিউজিল্যান্ড আজকে অনেক ভালো টিম, নিঃসন্দেহে তারা বিশেষ করে বাংলাদেশ ব্যাটিংয়ে আমাদের 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান রান পায় নাই, যার ফলে আমাদের যে স্কোরটা হয়েছে এই স্কোর নিয়ে নিউজিল্যান্ডের মতো একটা স্ট্রং টিমকে মোকাবেলা করাটা খুবই কঠিন। এরপরেও আমাদের পেস বোলাররা বিশেষ করে আমাদের মুস্তাফিজ এবং শরীফুল খুব ভালো, প্রথম দিকে খুব ভালো বল করেছে, যেটা বজায় থাকলে ভালো হতো। আমরা তাসকিনের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করি, কিন্তু আজকে তাসকিনের মধ্যে এই স্পিডটা ছিল না। হয়তো আমার মনে হচ্ছে তাকে পরের দিকে বল দেওয়াতে এটা হতে পারে তার মনের মধ্যে কোনো এসছে কিনা, এটা বুঝতে পারলাম না। তার আজকে মাঠে খুবই অমনোযোগী লেগেছে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে এখন যেন পুরো বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং সেই সাথে বাংলাদেশের যে সিনিয়রদেরকে যেভাবে অপমানিত করা হচ্ছে, এটাই একমাত্র মূল কারণ হচ্ছে হাথুরু সিংহে। দর্শক বন্ধুরা, হাথুরু সিং যেভাবে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদেরকে বাদ দিয়ে শুধু নিউ ক্রিকেটারদেরকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে যে বেহাল পরিস্থিতির জন্ম দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। দর্শক বন্ধুরা, এবার মাহমুদুল্লাহ রিয়াদকেও বিশ্বকাপ থেকে বাদ না দিয়েও বিশ্বকাপে অন্তর্ভুক্তি করে ম্যাচ না খেলানোর এমন উদাহরণ সত্যি দুঃখজনক। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ